লেটস গেট স্টার্ট। এইগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের শর্ট কোয়েশ্চেনের, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইংলিশ সিভিল ওয়ার কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, ঝটপট বলো। 1642 থেকে 1651। ইংলিশ সিভিল ওয়ার 1642 থেকে 1651। আচ্ছা, কাতে কাতে হয়েছিল ইংলিশ সিভিল ওয়ার? রয়্যালিস্ট ভার্সেস পার্লামেন্টারিয়ানস, রাজার দল ভার্সেস পার্লামেন্টের দলের মধ্যে লড়াইটা হয়েছিল। ঠিক আছে, মটেডি আথার কে লিখেছে? থমাস ম্যালোরি। কে লিখেছে? থমাস ম্যালোরি, একদম ঠিক। পিয়াস দ্য প্লাউম্যান কার লেখা? উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা। পিয়াস দ্য প্লাউম্যান কার লেখা? উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা। ঠিক আছে। ফার্স্ট ফোলিও কত সালে এসেছিল? ফার্স্ট ফোলিও 1623। ফার্স্ট ফোলিও 1623-এ এসেছিল এবং এই ফোলিওকে কে এডিট করেছিল? হেমিংস অ্যান্ড হেনরি কন্ডেল, নাকি? 1623। আচ্ছা, যখন ফোলিওর কথা এলো, ফোলিও কি জিনিস? কালেকশন অফ শেক্সপিয়ারিয়ান প্লেস, নাকি? ঠিক আছে, কালেকশন অফ প্লেস ওই হিসাবে বেশি বিখ্যাত। ঠিক আছে, ফোলিও। হ্যাঁ, ফোলিও। আচ্ছা, ফোলিওর, ঠিক আছে, এই যে ফোলিওটা ছিল, ঠিক আছে, এখানে আমরা যদি দেখতে যাই, দ্বিতীয় ফোলিও বার হয়েছিল, সেকেন্ড ফোলিও 1632-এ। 1632-এ। অলরাইট, মনে রাখবে, একটা হচ্ছে 1623, একটা হচ্ছে 1632। কত সুন্দর, এইরকম সাল দেবে যাতে লিঙ্ক থাকে, মনে থাকে। প্রথম ফোলিও হলো 1623 আর পরেরটা হলো 1632। একদম শব্দটা উল্টে দিতে হচ্ছে। রানী এলিজাবেথ কত বছর সিংহাসনে ছিলেন? কত বছর ধরে সিংহাসনটাতে বসেছিলেন বলো? 45 বছর, 45। 1558 থেকে 1603। বুঝতে পারলে কিনা? দেখে নিতে হবে। 45 বছর ধরে বসেছিল, একদম বৃদ্ধাবস্থা, অনেকদিন বেঁচে ছিলেন, জানিস? হুইচ প্লেস অফ শেক্সপিয়ার আর কনসিডার, দেখে নিচ্ছি ওটা, দাঁড়া। হুইচ প্লেস অফ শেক্সপিয়ার, এগুলো কমপ্লিট করি, নাহলে হবে না। হুইচ প্লেস অফ শেক্সপিয়ার আর কনসিডার অ্যাজ দ্য ডার্ক কমেডিজ। ডার্ক কমেডি কোনগুলো ছিল শেক্সপিয়ারের? কোন নাটকগুলোকে? মেজার্স ফর মেজার, ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা, নাকি? বাহ, ভেরি গুড। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্যাল প্যাটার্ন অফ পেত্রাকান সনেট? পেত্রাকান সনেটের প্যাটার্নটা বলো। বুঝলাম, ওটা অক্টেভ স্ট্রাকচারটা বলছিস তোরা, ওটাও ভালো জিনিস বলছিস, খারাপ কিছু বলছিস না, কিন্তু একটা কবিতা তো প্যাটার্ন থাকে। এ বি বি এ, এ বি এ, সি ডি ই, সি ডি ই, সি ডি সি ডি সি ডি। টাইম স্কিমটা রে, বুঝতে পারলে কিনা? আচ্ছা, 1066 কিসের জন্য ইম্পর্টেন্ট? ব্যাটল অফ হেস্টিং। ব্যাটল অফ হেস্টিং ম্যাডাম কার সাথে কার হয়েছিল? হ্যারোল্ড আর কিং হ্যারোল্ড, অ্যাংলো স্যাক্সনদের লাস্ট কিং, কিং হ্যারোল্ড, এবং অ্যাংলো নরম্যানদের প্রথম রাজা, কি নাম? উইলিয়াম দা কনকারার। কে জিতেছিল? উইলিয়াম দা কনকারার জিতেছিল। আচ্ছা, হ্যারোল্ড কি খারাপ রাজা ছিল? ভালো রাজা ছিল। তাহলে হ্যারোল্ড হারলো কেন? দুবার পরপর যুদ্ধ হয়ে গেল। আগের যুদ্ধটা কার সাথে হয়েছিল? ভাইকিংসদের সাথে হয়েছিল। ভাইকিংসরা এমনিতেই চ্যাম্পিয়ন ছিল, ওদিকে হারানোই একটা বড় কথা। তখন যখন ভাইকিংসদের লড়াই করে শক্তি ক্ষয় হয়ে 80% ড্যামেজ নিয়ে উঠে দাঁড়ালো, তখন আবার উইলিয়াম দা কনকারার অ্যাটাক করে দিল 1066। আচ্ছা, বিয়র 3টে রাক্ষসকে মেরেছে নিজে লাইফ টাইমে, কি কি? গ্রিন্ডল, ম্যারিওল আর ফায়ার ড্রাগন। ঠিক, ভেরি গুড। আচ্ছা, ভাগ্য, ফেট, ফেটকে অ্যাংলো স্যাক্সন যুগে কি বলা হতো? রাইট, বলো বানানটা। রেনেসাঁ, রেনেসাঁ মিনিং কি? নবজাগরণ, রিবার্থ। কি নাম? রিবার্থ। উইকজিট মানে কি? ফার ট্রাভেলার। উইকজিট মানে ফার ট্রাভেলার। ঠিক আছে। অ্যাংলো স্যাক্সন আসলে কোন জাতি ছিল? এই অ্যাংলো স্যাক্সন টিউটনিক জাতি ছিল, জার্মানিক জাতি ছিল। কি জাতি ছিল? জার্মানিক জাতি ছিল। ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্যাগান ছিল, নিয়ে আস্তে আস্তে কনভার্ট হয়ে যাবে খ্রিস্টানিক, কিন্তু বলতে হবে জার্মানিক জাতি বা টিউটনিক জাতি ছিল, টিউটনিক জাতি। আচ্ছা, ওরা কত সালে ইংল্যান্ডে আসে অ্যাংলো স্যাক্সনরা? সালটা
410। 55 BC-তে জুলিয়াস সিজার এসেছিল রে রোম থেকে, তাই না? 410 এডি। সেন্ট অগাস্টাইন খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য কত সালে এসেছিলেন? হ্যাঁ, 596-97। ঠিক আছে। আচ্ছা, ক্যাভেলিয়ার বলতে কাদের বলা হয়? ক্যাভেলিয়ার পোয়েটস কাদের বলা হয়? লাভলেক, সাকলিং, বুঝলাম আমি। কিন্তু কি ক্যাভেলিয়ার পোয়েটস কারা ছিল? যারা রাজতন্ত্রকে বা রাজাকে সমর্থন করত, বুঝতে পারলে? তাদেরকে বলা হয় ক্যাভেলিয়ার পোয়েটস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, সিভেলরি কথাটা আমরা পাই, ঠিক আছে? এটা কি? নাইটহুড, নাইট, বুঝতে পারলে? মানে মধ্যযুগের যে নাইট থাকে না, মহান যোদ্ধা, তাদেরকে বলা হচ্ছে। আচ্ছা, বলছে সিভেলিয়ারও বলে, ঠিক আছে। আচ্ছা, বলবে দ্য সেলেস্টিয়াল হিস্ট্রি অফ ইংল্যান্ড কে লিখেছে? বেদে লিখেছে। কে লিখেছে? বেদে। কত সালে লিখেছে? 731 এডিতে লিখেছেন। রিভেঞ্জ প্লে কাকে বলে? রিভেঞ্জ ট্র্যাজেডি বল কাকে বলে? ট্র্যাজেডি হবে, কিন্তু সেটার মধ্যে একটা প্রতিশোধ দেখানো হবে। প্রতিশোধ নিতে গিয়ে শেষ পর্যন্ত প্রোটাগনিস্ট মরে যাবে, সাফার করবে। এটা হলো রিভেঞ্জ ট্র্যাজেডি। যেমন দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। প্রতিশোধটা নেবে, কিন্তু শেষে নিজেও মরে যাবে। যে মেন ক্যারেক্টার, তার সাথে কিছু খারাপ হবে এবং সে তার বদলা নেবে, কিন্তু তাও শেষ পর্যন্ত সে মরে যাবে, তার বিরাট কিছু একটা ড্যামেজ হবে। সেটা হলো রিভেঞ্জ ট্র্যাজেডি। আচ্ছা, মস্ক কি জিনিস? এক ধরনের নাটক, যেটা মস্ক এক ধরনের নাটক, বুঝতে পারলে? মাস্কও বলে, ঠিক আছে? মাস্ক বলে, বেসিক্যালি বলতে মস্ক নয়, মাস্ক বলে। মাস্ক বানানটা আলাদা, MASK নয়, কিন্তু MASQUE, ঠিক আছে? মাস্ক হচ্ছে এক ধরনের নাটক যেটা রাজ পরিবারের যদি একটা বিরাট কিছু অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, বার্থডে হচ্ছে, ভোজ হচ্ছে, তখন রাজ পরিবারের সদস্যরাই ওই নাটকটা করবে এবং দারুণ দারুণ ফ্যাশনেবল ড্রেস থাকবে, দেখতে দারুণ হবে এবং খুব গল্পটাও সুন্দর হবে। সেটা হলো মাস্ক। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, মাস্কের উদাহরণ দাও, একটা মাস্কের উদাহরণ দাও। হ্যাঁ, একটা শুনে রাখ, দ্য টেম্পেস্ট আর রোমিও জুলিয়েট মনে রাখবি। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন এলিজি কাকে বলে? আগে বল। দুঃখের কবিতা। এই অ্যাংলো স্যাক্সন এলিজি যেটা রয়েছে, কয়েকটা এলিজির নাম বল। অ্যাংলো স্যাক্সন এলিজির নাম বল। সিফারার, হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস কমপ্লেন, উলফ অ্যান্ড এডভার্চার, দ্য রুইন। ঠিক, দ্য রুইন হলো একটা অ্যাংলো স্যাক্সন এলিজি, কিন্তু কোন শহর ধ্বংসের উপর এটা লেখা হয়েছে? বাথ নগরী ধ্বংসের উপর লেখা হয়েছে। হোয়াট ইজ এপিক সিমিলি? এপিক সিমিলি কি? An epic simile is long. বলো। হ্যাঁ, একদম ঠিক বলেছো ম্যাডাম। এপিক সিমিলি কি? এপিক সিমিলি ইজ লঙ্গার দেন দ্য রেগুলার সিমিলি। রেগুলার সিমিলি থেকে অনেক বেশি বড়, লম্বা, চওড়া হয় এপিক সিমিলি। এপিকে প্রয়োগ করা হয়, মহাকাব্যে প্রয়োগ করা হয়। এপিক সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স টু থিংস ইন অ্যান এক্সটেন্ডেড কমপ্লেক্স ওয়ে ওভার সেভারাল লাইনস অফ পোয়েট্রি। বুঝতে পারলে কি না? এটাকে এপিক সিমিলি, ইট ইজ ইউজড ইন এপিক। এটা কোথায় ব্যবহৃত হয়? এপিকে, ঠিক আছে? অর্জুন ছুটে আসছে বায়ুর বেগে, যেভাবে সূর্য কিরণ দেয়, যেভাবে বায়ু ছুটে আসে, যেভাবে পৃথিবী শক্তিশালী, যেভাবে পাহাড় দাঁড়িয়ে থাকে, ঠিক সেইভাবে তেজস্বী কর্ণ দাঁড়িয়ে রইল। এতগুলো তুলনা দিয়ে কিছুর সাথে তুলনা করছে। দিস ইজ এপিক সিমিলি। বলো, বুঝতে পারলে কিনা? এক্সটেন্ডেড তুলনা, একদম। আচ্ছা, টু ইম্পর্টেন্ট ফিচার্স অফ প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল কমেডি মানে গ্রাম্য কমেডি। গ্রাম্য কমেডির মধ্যে দুটো বৈশিষ্ট্য বলে আমাকে গ্রাম্য কমেডির। গ্রামের সেটিং থাকবে, একদম কমন সেন্স ইউজ কর। গ্রামের সেটিং থাকবে। 2 নম্বর, আইডিয়াল লাভ পাবি। গ্রামে তো তুই চিটিং লাভ তো পাবি না, গ্রামাঞ্চলে আইডিয়াল লাভই পাবি। ঠিক আছে, ঠিক আছে। একটা কেন আইডিয়াল লাভটা চলে? কারণ এখনো মোরালিটি এক্সিস্ট করে এখানে, ঠিক আছে? তাও ভ্যারিয়েশন আছে।
এক্সেপশন তো আছে সব জায়গাতেই, ঠিক আছে। কারণ পয়েন্ট হচ্ছে যে গ্রাম্য কমেডির মধ্যে তুই আইডিয়াল লাভ পাবি, আইডিয়াল সেটিং পাবি, এবং একটা কন্ট্রাস্টটাকে দেখানোর জন্য একটা শহরের ছবিও থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, বলছে ট্র্যাজিক ফ্ল কি জিনিস, কে বলতে পারবি? হোয়াট ইজ ট্র্যাজিক ফ্ল? চারিত্রিক ভুল, চারিত্রিক দোষ, ত্রুটি, ঠিক আছে। আচ্ছা আমাকে বলো, এভরি ম্যান ইন হিজ হিউমার কার লেখা? বলো বলো। বেন জনসন। এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, বেন জনসন, ঠিক আছে। এগুলো খেয়াল রাখবে, এগুলো কমেডি অফ হিউমারের ক্যাটাগরিতে পড়ে, কমেডি অফ হিউমারের ক্যাটাগরিতে পড়ছে। বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে? আচ্ছা, এইবার আমাকে বলো, এখানে একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, স্ট্রিপ সিস্টেম কি? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রিপ সিস্টেম? স্ট্রিপ সিস্টেম কি বলো আমাকে, বলো। অ্যাংলো নরম্যান যুগটাতে স্ট্রিপ সিস্টেম, অ্যাংলো নরম্যান যুগটাতে লম্বা লম্বা জমি রাখা হতো, আল রাখতোই না, ঠিক আছে। এরকম লম্বা লম্বা, এই দেখো স্ট্রিপ দেওয়া আছে না, অমনি লম্বা লম্বা জমি। আল রাখলে কি হয়, যদি তুই আল বুঝিস তো জমি কমে যায় আল রাখলে। তুই যদি 100টা জমির আল রেখে দিস তাহলে হ্যাঁ আড়ে নাকি, ঠিক বলেছিস, আড়ে, ঠিক ঠিক ঠিক। তো যাই হোক, আল বলে না আড় বলে, যাই বলে, যেটাই বলবি তুই, ঠিক আছে, দুটাই বল। তো ওই যে লম্বা লম্বা যে জমিগুলো, কোনো আড় থাকবে না বা আল থাকবে না, এই যে লম্বা জমিটা 20টা লোকের জমি, তাহলে কি হয়, জমির পরিমাণটা বেশি হয়, তারপর ডিভিশন হবে ইকুয়ালি। এই যে সিস্টেমটা, এটাকে স্ট্রিপ সিস্টেম বলা হতো। একটা লম্বা জমি, তারপর আরেকটা লম্বা জমি, আরেকটা লম্বা জমি, আরেকটা লম্বা জমি, যেন মনে হচ্ছে স্ট্রিপিং করা হয়েছে, লম্বা লম্বা দাগ। স্ট্রিপ মানে দাগ, স্ট্রিপ মানে লাইন, স্ট্রিপ মানে লম্বা লাইনকে স্ট্রিপ বলে। দেখো না এখানে, দেখো না স্ট্রিপ, এগুলো ধরো একটা একটা জমি, এই কালো কালো জিনিসগুলো, কালো কালো রংটা ধরো জমি, তাহলে স্ট্রিপিং এইরকম করে সাজানো হতো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এটা স্ট্রিপ সিস্টেম হতে পারে, এখনো রয়েছে। এটা মানে যদি আন্ডারস্ট্যান্ডিং বেটার থাকে তবেই হবে, এটা নালে হবে না। আন্ডারস্ট্যান্ডিং বেটার না হলে হবে না। সবাই যদি ইকুয়ালি খাটে, আন্ডারস্ট্যান্ডিং বেটার থাকে, তাহলে হবে। আচ্ছা, ড্রুডিস কি? অ্যাংলো স্যাক্সন যুগের এক ধরনের পুরোহিত ছিল। অ্যাংলো স্যাক্সনের আগে আয় কেল্টিক যুগে, কেল্টিকদের পুরোহিত ছিল এরা। কেল্টিকদের একদল পুরোহিত ছিল যারা কাউন্সিলর ছিল, পরামর্শ দিত, স্পিরিচুয়াল গাইডেন্স দিত, এবং এদের আলোচনা করেই যুদ্ধ টুদ্ধ সবকিছু হতো। এদিকে বলা হয় ড্রুডিস, এদিকে বলা হয় ড্রুডিস। বুঝতে পারলে কিনা? ভেরি গুড, এই তো ভালোই পাচ্ছ। আচ্ছা বলো আমাকে, একদম প্রথমে গাইজ ইংল্যান্ডে একদম প্রথমে বাসিন্দা তো প্যাগানরা ছিল, প্রকৃতির পূজারী ছিল। 55 বিসিতে প্যাগানদের, আচ্ছা প্যাগানরা ছিল, প্যাগান দিকে সরালো কেল্টিকরা স্থায়ীভাবে থাকতে শুরু করলো। কেল্টিকদের সরালো 55 বিসিতে কোনো একজন মহারাজা। 55 বিসিতে কে কেল্টিক দিকে সরিয়েছিল? জুলিয়াস সিজার, ওই প্রথম রোমের মহারাজা যিনি এসেছিলেন, মনে রাখবে। জুলিয়াস সিজারের পর, সরি কিছু কোয়েশ্চেন বলো। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, জুলিয়াস সিজারের পর কোন রোমান সম্রাট এসেছিলেন? তুমি ভ্যালেন্টাইন ডে এটাকে মনে রেখেছো, ভেরি গুড। ভ্যালেন্টাইন ডে জানিস তো ক্লডিয়াসের সাথে রিলেটেড? তুমি জানো না? হ্যাঁ, গুড। সম্রাট ক্লডিয়াস বলেছিল কাউকে বিয়ে করতে দেবো না। নিয়ে একটা সাধু বললো না না না, বিয়ে করাবোই আমি চুপি চুপি। সাধুটা চুপি চুপি বিয়ে করাচ্ছিল। 14 ফেব্রুয়ারি সাধুটাকে মেরে ফেলা হয়েছিল। সেই জন্য ওই ডেটা ভ্যালেন্টাইন ডে হিসাবে সেলিব্রেট হয়। হ্যাঁ, সেন্ট ভ্যালেন্টাইন, ঠিক আছে। তো ভ্যালেন্টাইন ডে ওইখান থেকে গেছে। আর আমরা কিভাবে গোলাপ ফুল নিয়ে ঘুরছি, ঠিক আছে। আচ্ছা 1215-তে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, ম্যাগনা কার্টার। ভেরি গুড, বলে দিয়েছো। কিন্তু ম্যাগনা কার্টারে হয়েছিল কি ম্যাডাম? ম্যাগনা কার্টারে ইংল্যান্ডের রাজা জেমস নয়, জন, ঠিক আছে। জেমস আর জন আর রজার আর উইলিয়াম, ঠিক আছে। যা খিচুড়িটা হচ্ছে না, যাই হোক। ম্যাগনা কার্টার 1215-তে, রাজাটার নাম ছিল কিং জন। ওই জন, যে কিং জন, তাকে ঘিরে ধরলো ব্যারন্সরা। ব্যারন্স মানে জমিদাররা। এবং জমিদাররা বললো আপনাকে এটা সাইন করতে হবে। বলছে এটাতে কি আছে, কি সাইন করব? বলছে এইটাতে আইন সবার জন্য সমান হয়ে যাবে। সে চাষি হোক,
সে জমিদার হোক, মহারাজা হোক, সবাই আইনের আওতায় আসবে। এইটা 1215-তে ম্যাগনা কার্টার মেন জিনিস ছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ও তো রাজি ছিল না, না লিখবো না, সাইন করবো না, ঠিক আছে, কিন্তু ওকে সবাই ঘিরে রেখে দিয়েছিল, তো শেষ পর্যন্ত ওকে সাইন করতে হয়েছিল। ম্যাগনা কার্টা ওয়াজ সাইন। আচ্ছা, সার্মোলিউপিয়াড অ্যাংলোস কে লিখেছে? উলস্টন। কে লিখেছে? উলস্টন। আমাকে বলো, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 100 বছর ধরে একটা লড়াই চলেছে। ইংল্যান্ড এবং ফ্রান্স, মানে তুই ভাবতে পারছিস, ইংল্যান্ড এবং ফ্রান্স একে অপরের চরম শত্রু ছিল, আজকে তো বন্ধু দেশ হয়ে গেছে। আমরা কি যেন ভাবতে পারছি কিনা ইন্ডিয়া পাকিস্তান কোনোদিন অমনি বন্ধু হবে কিনা। 100 বছর ধরে ধর লড়াই চলেছে, 100 বছর ধরে চরম শত্রুতা চলার পর ওরা বন্ধু হয়ে গেল আজকে, রাইট? ইংল্যান্ড এবং ফ্রান্সের যে নেক্সট টু ইম্পসিবল ছিল। এই যে 100 বছর ধরে লড়াই যে চলেছিল, এটার নাম ছিল 100 ইয়ার্স ওয়ার। কি বলা হয়? 100 ইয়ার্স ওয়ার। এই 100 ইয়ার্স ওয়ার যেটা হয়েছিল, 100 বছর ধরে যে লড়াইটা হয়েছিল 100 ইয়ার্স ওয়ার, এটা কি কারণে বন্ধ হলো আমাকে বলো, কি কারণে বন্ধ হলো 100 ইয়ার্স ওয়ারটা? কারেক্ট, বাইজেন্টিয়াম সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে গেল ওই তুর্কিদের দ্বারা, তখন 3 দিন ধরে এমন হত্যালীলা চালানো হলো খ্রিস্টানদের উপর, তখন খ্রিস্টান রাজা থেকে প্রজা সবাই ভয় পেয়ে গেল। তখন এরা বললো, নিজের তুইও খ্রিস্টান আমিও খ্রিস্টান, নে লড়াই করে কোনো লাভ নেই, আন্ডারস্ট্যান্ডিং করে নে, নইলে আমরা সব ধ্বংস হয়ে যাবো এই তার তুর্কির যে সেনা দলের কাছে। তখন 100 ইয়ার্স ওয়ার শেষ হয়েছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, 100 ইয়ার্স ওয়ার যে শেষ হলো, তো শুরুই কবে হয়েছিল 100 ওয়ার্স? 1338। 1338 আর 1453-তে মোটামুটি শেষ হচ্ছে। রাফলি 1381-তে, আগে বলো 1381-তে কি হয়েছিল? পিজেন্ট রিভোল্ট হলো, কৃষক বিদ্রোহ। ভেরি গুড। কিন্তু কৃষক বিদ্রোহ যে হলো, কেন হয়েছিল? বল স্যার, এইটার কারণ হচ্ছে ব্ল্যাক ডেথ। এটা কারণ কি ছিল? 1349-এর ব্ল্যাক ডেথ। 1349-এর ব্ল্যাক ডেথ, এটা মনে রাখবে কত সাল ব্ল্যাক ডেথ এসেছিল। আচ্ছা, ব্ল্যাক ডেথ কিসের জন্য হয়েছিল? প্লেগ। ব্ল্যাক ডেথ মানে প্লেগ। ইঁদুর, কালো ইঁদুর চীন থেকে এসেছিল, বুঝতে পারলে? সিল্ক রুট ধরে এসেছিল, এবং ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে পরিবেশে ইঁদুরের প্রচুর ব্রিডিং হয়ে গেছিল, এবং ইঁদুরের মাধ্যমে প্লেগ ছড়িয়ে গেছিল। 1/3 অফ দ্য পপুলেশন ডায়েড, 1/3 লোক মরে গেছিল। এর ফলস্বরূপ যারা গরিব মানুষ ছিল, চাষি ছিল, তাদের উপর কাজের লোড বেড়ে গেল। তখন একটা সময় তারা বললো আমরা আর কাজ করবো না, এবং বিদ্রোহ করলো। সেখান থেকে 1381-তে কৃষক বিদ্রোহ হলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হ্যাঁ বলো। একটা যদি খুবই সহজ প্রশ্ন দেয় পরীক্ষাতে, তাহলে বলবে চসারকে কোথায় কবর দেওয়া হয়েছিল? দেখি। ট্যাবার্ডিন। বাহ, ওয়েস্টমিনিস্টার অ্যাবে। কোথায়? তুমি একদম ক্যান্টারবেরি টেলসে ঢুকে গেলে। ক্যান্টারবেরি টেলসে 28+1 29 জন যাত্রী ছিল, তারা ট্যাবার্ডিনে খাবার খেয়েছিল, সব মিলেমিশে ছিল। তারপর বলে চো সবাই মিলে জেরুজালেম যাব, যাবার সময় 2টো করে গল্প বলবো, আসবার সময় 2টো করে গল্প বলবো। ওইখানে ট্যাবার্ডিন পাই। আর চসারকে কবর দেওয়া হয়েছিল কোথায়? ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। কোথায়? ওয়েস্টমিনিস্টার অ্যাবে, পোয়েটস কর্নারে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কবর দেওয়া হয়েছিল। আচ্ছা, ভক্স ক্লেমেন্টিস কার লেখা? জন গাওয়ারের লেখা। অ্যান বাইট অফ ইনভেট কার লেখা? ড্যান মাইকেল অফ নর্থগেট। মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, বলবে ইউটোপিয়া কার লেখা? কি আছে ইউটোপিয়ার মধ্যে? একটা আদর্শ জগৎ সৃষ্টির কল্পনা আছে, যেখানে কেউ কাউকে শোষণ করবে না, অমনি কোনোদিন হবেই না। বুঝতে পারলি? ওটা ইউটোপিয়া, কাল্পনিক শহর। বুঝতে পারলে কিনা? ব্যাস। ট্রাভেলস কার লেখা? স্যার জন ম্যান্ডিভেল। কার লেখা? স্যার জন ম্যান্ডিভেলের লেখা। এটা বলো তো 4 P's কি কি? দ্য 4 P's আগে বলো, কে লিখেছে? হ্যাঁ, এটা একটা ইন্টারলিউড, কিন্তু কে লিখেছে? জন হেউড লিখেছে। গুড সুতপা, জন হেউড লিখেছে, ঠিক আছে? আচ্ছা, বলো তো র্যালফ রয়স্টার ডয়েস্টার কে লিখেছে? নিকোলাস উডাল। নিকোলাস উডাল, কারেক্ট। গামার গার্টেন নিডল কে লিখেছে? বলেন বলেন। উইলিয়াম স্টিভেনসন। উইলিয়াম, বল স্যার এত নাম আর কোনো লিঙ্ক নেই, শুধু সেই নামটার মতো মুখস্থ। নামটাও জলদি মুখস্থ হয় নাকি?
ওকে ফাইন। শোন, আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমি একবার পুরো এটা মুখস্থ করেছিলাম, ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে, তারপরে 1 মাস আর পড়িনি, ঠিক আছে, তারপর 1 মাস পর যখন পড়ছি কিছুই জানি না, অ্যাংলো সেকশনের রাক্ষসগুলোর নামও ভুলে গেছি, বিউল, গ্রিন্ডল, ঠিক আছে, তেমনি হাল। পয়েন্ট হচ্ছে যে এটা তোকে কন্টিনিউয়াসলি তোকে টাচে থাকতে হবে আর পড়তে হবে, তোকে একটু সময় দিতে হবে, 1/2 ঘন্টা হলেও 20 মিনিট হলেও, নাহলে তুই ভুলে যাবি এটা, ঠিক আছে। আচ্ছা এইটা বলতো আমাকে, প্রোথ্যালামিয়ান এপিথ্যালামিয়ান কে লিখেছে? হ্যাঁ বলেন বলেন। এডমন্ড স্পেন্সার। কে লিখেছে? এডমন্ড স্পেন্সার। সংস অ্যান্ড সনেটস কার লেখা? এই সবই এডমন্ডই লিখবে, এডমন্ড স্পেন্সারে। তুক্কা বল। জন ডান। জন ডান। ইউ ডিজার্ভ এ ক্ল্যাপিং সুতপা। অল রাইট। সুতপা পড়ছে তার মানে, দেখ। ও তুমি বলছো সুতপার কাছে বইটা খোলা আছে? আর্কেডিয়া কে লিখেছে? না না, বই খোলা নেই আমার কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আর্কেডিয়া, আর্কেডিয়া স্যার ফিলিপ সিডনি। আর্কেডিয়া স্যার ফিলিপ সিডনি। অ্যাপোলজি ফর পোয়েট্রি স্যার ফিলিপ সিডনি, মনে রাখবে এগুলো। জোকাস্টা জর্জ গ্যাসকোজিন। হলি সনেটস জন ডান। সংস অ্যান্ড সনেটস জন ডান। এগুলো মনে রাখবে, মনে রাখতেই হবে। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি থমাস কিড। স্প্যানিশ ট্র্যাজেডি থমাস কিড। উন্স অফ সিভিল ওয়ার থমাস লজ। আমি যে সারাটা বছর চিৎকার করছিলাম যে পড়ুন পড়ুন 10 মিনিট করে, তখন কেন পড়েননি? আচ্ছা বল, উইলিয়াম শেক্সপিয়ার কটা সনেট লিখেছে? 154, 154টা। হ্যাঁ, আর কটা নাটক লিখেছিল? 37টা। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলোকে কে ছেপেছিল, ছাপ্পা দিয়েছিল? আরে থমাস থর। থমাস থর। থমাস থর প্রিন্টেড উইলিয়াম শেক্সপিয়ার সনেটস। মিস্টার ডব্লিউ.এইচ কে ছিল? হ্যাঁ, হতে পারে উইলিয়াম হার্বার্ট, আর্ল অফ পেমব্রোক, আর হেনরি ওরসলেসলি, আর্ল অফ সাদাম্পটন। ডার্ক লেডি কে ছিল রে? মেরি ফিটন। কি নাম ছিল? মেরি ফিটন। ওকে, দ্যাটস গুড। উইলিয়াম শেক্সপিয়ারের 4টা মহান ট্র্যাজেডি, যদি সবথেকে সহজ প্রশ্ন আমাকে বানাতে বলে যে সবচেয়ে সহজ প্রশ্ন বানাও, তাহলে এইটা আমি আগে দেবো। উইলিয়াম শেক্সপিয়ারের 2টো ট্র্যাজেডি লিখো, বলে দাও। ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, কিং লিয়ার। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটা রোমান্টিক কমেডির নাম বলো। অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, মাচ ডু অ্যাবাউট নাথিং। অলরাইট। উইলিয়াম শেক্সপিয়ার 2টো ঐতিহাসিক নাটক বলো। রিচার্ড সেকেন্ড বা রিচার্ড II আর হেনরি IV। হেনরি IV। আচ্ছা, এই চরিত্রটা কোথায় পাবো? শাইলক চরিত্রটা কোন নাটকে রয়েছে? দ্য মার্চেন্ট অফ ভেনিস। দ্য মার্চেন্ট অফ ভেনিস, ঠিক আছে। ওথেলো, ইয়াগো, ডেসডিমোনা কোন নাটকে রয়েছে? ওথেলোতে। ও, ওথেলোই নাটক বটে। আচ্ছা, দ্যাটস গুড, দ্যাটস গুড। এখানে আমাকে বলবে, জ্যাকোবিয়ান যুগে যে রাজাটা স্কটল্যান্ড থেকে এসেছিল, সেই স্কটল্যান্ডের রাজাটার নাম কি? জেমস ওয়ান। জেমস ওয়ান প্রথমবার বসলো। ও স্কটল্যান্ডে ছিল জেমস 6 হয়ে, তাকে তুলে এনে জেমস 1 বানানো হলো। বুঝতে পারলে? স্কটল্যান্ডে জেমস 6 নম্বর চলছিল, ইংল্যান্ডের জেমস 1, তো ওইটা 6টা বাদ দে তুই, জেমস 1 ধরবি। কি? উনি একটা বই এডিট করেছিলেন, বিখ্যাতও হয়েছিল বইটা। বইটার নাম কি? দ্য অথরাইজড ভার্সন অফ দ্য বাইবেল, বা জেমস 1 বাইবেল বলা হয়। জেমস 1 বাইবেলও বলা হয়। এই যুগটার নাম কি? জ্যাকোবিয়ান এজ। কি নাম? জ্যাকোবিয়ান এজ। আচ্ছা, বলবে আমাকে, এভরিম্যান ইন হিজ হিউমার, ভলপোন দ্য অ্যালকেমিস্ট কে লিখেছে? বেন জনসন লিখেছে। কে লিখেছে? বেন জনসন, ঠিক আছে। আচ্ছা, এইটা বলো আমাকে, দিস অলসো ভেরি ইম্পর্টেন্ট। রানী এলিজাবেথের যুগে একটা বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যেইটার জন্য ইংল্যান্ড সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে প্রকাশ করলো এবং স্পেন ডুবে গেল। দ্য স্প্যানিশ আর্মাডা। বুঝতে পারলে? স্প্যানিশ আর্মাডা ওয়াজ ডিফিটেড। স্প্যানিশ আর্মাডা ওয়াজ ডিফিটেড। রুল এন্ড স্টোরি চ্যানেলটাতে দেখবে এটা নিয়ে একটা ভিডিও বানানো আছে, ঠিক আছে, একদম সিনেমার মতো ভিডিওটা, দেখলেই মনে চলে আসবে সব কিছু। 5 মিনিটের বটে, পারলে দেখে নেবে, ঠিক আছে। চার্লস ওয়ানকে
কখন এক্সিকিউট করা হলো, বিহেড করা হলো কখন চার্লস ওয়ানকে? 1649, 1649 এ সিভিল ওয়ার হয়েছিল এর জন্যই, তাই না? ঠিক। আচ্ছা, জন মিল্টন যখন এলেন জন মিল্টন যখন এলেন, তিনি অলিভার ক্রমওয়েলকে সাপোর্ট করেছিলেন, তাই না? অলিভার ক্রমওয়েলের ল্যাটিন সেক্রেটারি ছিলেন কে? জন মিল্টন। ইনি একটা বই লিখেছিলেন যেটা খুবই বিখ্যাত, একটা সেকেন্ডারি এপিকের ক্যাটাগরিতে পড়ে। নাম কি? প্যারাডাইজ লস্ট। কি নাম? প্যারাডাইজ লস্ট। 14 বছর লেগেছিল এটা লিখতে। 14 বছর আমরা পড়তে পারবো না, পর 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 পর, নাকি? উনি 14 বছর ধরে লিখে দিচ্ছেন। কি লেভেলের লোক ছিল ভাব। হ্যাঁ, তো ব্লাইন্ড ছিল বলে কি মানে কি এটা কি কম কষ্টকর? এটা আরো বেশি কষ্টকর, তাই না? এটা অনেক বেশি কষ্টকর। হ্যাঁ, কিন্তু লিখে দিত। আরে তো লিখাটা কাজ নয় রে, মেনলি থিঙ্কিংটাই তো কাজ। লিখাটা তো ক্লার্কিয়াল ওয়ার্ক, থিঙ্কিংটাই তো আসল, যে বানাচ্ছি আমি ওটাই তো আসল। অন্ধ মানুষদের জন্য তো আর কঠিন হয়ে গেল জিনিসটা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের আদি বাসিন্দা কারা ছিল? ব্রাইটনসরা ছিল, পিক্টসরা ছিল। কারা ছিল? পিক্টস। বুঝতে পারলে? এখন প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডকে হাউ ওয়াজ দ্য ওল্ড নেম অফ ইংল্যান্ড? ইংল্যান্ডের পুরনো নাম কি ছিল? ব্রিটেন। কি নাম ছিল? ব্রিটেন। হ্যাঁ, তারপরে যখন অ্যাংলো স্যাক্সনরা আসে তখন ওরা দিল অ্যাংলাল্যান্ড অমনি করে করে সমস্ত নাম দিয়েছিল, ঠিক আছে? কিন্তু আগে একে ব্রিটেনেই বলা হতো, ইংল্যান্ডকে আগে কি বলা হতো? ব্রিটেন, ঠিক আছে? আচ্ছা, হেপটার্কি কি? হোয়াট ইজ হেপটার্কি? ও স্যার, খাবার খেতে চাই, ওটা হেচকি বলে। হেপটার্কি কাকে বলে বলো ম্যাডাম? বলতে হবে। শোন, অ্যাংলো স্যাক্সন যুগটাতে, মজা করে বলছি না, অ্যাংলো স্যাক্সন যুগটাতে 7টা কিংডম ছিল। কি 7টা বড় সাম্রাজ্য ছিল। এই 7টা সাম্রাজ্যকে একসাথে হেপটার্কি বলা হয়। ক্লিয়ার? অ্যাংলো স্যাক্সন কি বললাম এখনই মুখস্থ চাই, বলো। অ্যাংলো স্যাক্সন যুগটাতে 7টা বড় বড় কিংডম ছিল, এদিকে একসাথে হেপটার্কি বলা হয়। সেই 7টা কিংডম কি কি ম্যাডাম আপনি বলবেন? ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, নরওয়ে। ওইটা বলিস না, ওটা নয়। অ্যাংলো স্যাক্সন যুগটাতে 7টা কিংডম ছিল আলাদা আলাদা। সেই 7টা কিং, হ্যাঁ নয়ন বলবেন? হেপটার্কি বানানটা কি? HEPTARCHY, হেপটার্কি। ঠিক আছে, শোন না, এটা দিয়েছে তো, আজকে দিল মনে হয়, দেখ না, এই ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে বোধহয়। ঠিক আছে, হেপটার্কি 7টা কিংডম ছিল। 7টা কিংডমের নাম মনে রাখতে হবে। শোন, নামগুলো মনে থাকবে, শোন না। এসেক্স, সুসেক্স, ওয়েসেক্স। এসেক্স, সুসেক্স, ওয়েসেক্স মনে রাখবে নামটা। কি কি বল? হ্যাঁ, এসেক্স, সুসেক্স, ওয়েসেক্স। নর্দাম্ব্রিয়া বলেন? নর্দাম্ব্রিয়া। ইস্ট অ্যাঞ্জেলিয়া, মার্শিয়া। ইস্ট অ্যাঞ্জেলিয়া, মার্শিয়া, ব্যাস হয়ে গেল। আর কি? ঠিক আছে। আর কেন্টটাকে বলবি হেমা মালিনী, কেন্টারো। ঠিক আছে, কেন্ট। তাহলে ম্যাডাম বলো তো কি কি? এসেক্স, সুসেক্স, ওয়েসেক্স, নর্দাম্ব্রিয়া, ইস্ট অ্যাঞ্জেলিয়া, মার্শিয়া আর কেন্ট। ওকে, দ্যাটস গুড। কোন রোমান সাধু এসেছিল ইংল্যান্ডকে কনভার্ট করার জন্য ধর্মের দিক থেকে? সেন্ট অগাস্টাইন। আচ্ছা, ডেন্স ল কি? বলো স্যার, ইংল্যান্ডের সাথে ডেনমার্ক থেকে আসা একদল ভাইকিংসের লড়াই হতোই, ঠিক? তো তখন ট্রিটি অফ ওয়েডমোর স্বাক্ষরিত। ট্রিটি অফ ওয়েডমোর স্বাক্ষরিত হওয়ার পর ইংল্যান্ড ওদিকে একটা জায়গা দিয়ে দিল থাকবার জন্য শান্তিপূর্ণভাবে। ওরা বললো আমরা ইংল্যান্ডের আইন মানবো না। কিং আলফ্রেড বললো ঠিক আছে, নিজের আইন বানা, নিজের মতো করে থাক। ওরা নিজেদের আইন বানিয়েছিল, ইংল্যান্ডেই থাকতো, অথচ ইংল্যান্ডের আইন সেখানে চলতো না। ওটাকে ডেন্স ল বলা হয়। ওটা কি বলা হয়? ডেন্স ল। দ্যাটস গুড। এডওয়ার্ড দ্য কনফেসর, কেন এডওয়ার্ডকে কনফেসর বলা হয়? কনফেসর কাকে বলে? চার্চের তো সব থেকে বড় পুরোহিত, যে তার কাছে গিয়ে তুই কনফেস করে আমি অনেক পাপ করেছি, আমি ক্ষমা করে দিও, তখন কনফেস করবি।
তো মহারাজা ছিল এডওয়ার্ড, তো ওনাকে কনফেসর কেন বলা হচ্ছে বলো? এডওয়ার্ড দ্য কনফেসরকে কেন কনফেসর নামটা দেওয়া হয়েছিল? তার কারণ তিনি ওয়েস্টমিনিস্টার অ্যাবে নামক একটা বিখ্যাত মঠ বানিয়েছিলেন। হ্যাঁ, ওয়েস্টমিনিস্টার অ্যাবেটা কে বানিয়েছিল তাহলে? এডওয়ার্ড দ্য কনফেসর, মনে রাখবে। সেই জন্য কনফেসরটা দেওয়া হয়েছিল। কনফেসর সাধারণত সাধুদের সাথে লাগে কথাটা, বুঝতে পারলি? ফিউডাল সিস্টেম কি বলো স্যার? ত্রিভুজ আকৃতি, পিরামিড আকৃতি একটা স্ট্রাকচার, সোশিয়াল স্ট্রাকচার, যেটা শীর্ষে থাকবে রাজা, রাজার নিচে থাকবে নাইট, নাইটের নিচে থাকবে লর্ডস, লর্ডসের নিচে থাকবে ফার্মার্স, বুঝতে পারলি কিনা? এই যে ত্রিভুজ আকৃতি সিস্টেমটা, এটা ফিউডাল সিস্টেম বলা হয়। এটা কি বলা হয়? অ্যাংলো নরম্যান যুগটাতে ফ্রান্সের লোকজন এনেছিল ফিউডাল সিস্টেমটা। ক্লিয়ার? ফিউডাল সিস্টেম কখন ব্রেকডাউন করলো, পুরোপুরি ভেঙে গেল, নাশাত হয়ে গেল, যখন এই ইংলিশ সিভিল ওয়ারটা হলো, বুঝতে পারলি? ইভেন তার আগেই ইংলিশ সিভিল ওয়ার অফ রোজেস যখন চলছিল, ওয়ার অফ রোজেস চলছিল না, তখন থেকে ওটা ভাঙতে শুরু করেছিল, মানে চসারের যুগ থেকে বলতে পারিস। আচ্ছা, ডুমসডে বুক কি, কে বলতে পারবি? ডুমসডে বুক কি? স্যার প্রথমবার শুনছি, সিরিয়াসলি বলছি, বলে ডুমসডে বুক কি প্রথমবার? বলেন বলেন বলেন। ডুমসডে বুক হচ্ছে, শোন, উইলিয়াম অফ নরম্যান্ডি যিনি ছিলেন, ঠিক আছে, উনি একটা বই লিখেছিলেন, উইলিয়াম অফ নরম্যান্ডি, ডুমসডে বুক। এইটাতে অল নেসেসারি ইনফরমেশন অফ এভরি বিট ল্যান্ড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের কোন জমি কেমন, কোথায় কত জমি রয়েছে, সব ডিটেলসে লেখা ছিল। এটাকে ডুমসডে বলা হয়। উইলিয়াম এটাকে লিখেছিলেন, উইলিয়াম অফ নরম্যান্ডি, বুঝতে পারলে? ডুমসডে তাহলে লেখকের নাম উইলিয়াম অফ নরম্যান্ডি। ইংল্যান্ডের জমি জমা সংক্রান্ত বেস্ট বুক ডুমসডে বুক। কি বলে? ডুমসডে বুক, একদম ঠিক। আচ্ছা বলবে, এখানে বলবে একটা সাধুর সাথে একটা মহারাজার তীব্র সংঘর্ষ হয়েছে, এবং ফলস্বরূপ কে প্রমাণিত, মানে সংঘর্ষটা ইগো প্রবলেম ছিল বেসিক্যালি, যে ধর্ম বেশি গুরুত্বপূর্ণ নাকি রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত রাজা যে ছিল, সে শেষ পর্যন্ত ওই সাধুটাকে ক্যাথিড্রালের ভিতরে মার্ডার করালো, এবং প্রমাণিত করলে রাজা বেশি শক্তিশালী। সাধুটার নাম কি ছিল? থমাস ব্যাকেট। কি নাম ছিল? থমাস ব্যাকেট, আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি, ক্যান্টারবেরির আর্চ বিশপ, প্রধান পুরোহিত ছিলেন। তাকে মার্ডার করা হয়েছিল হেনরি সেকেন্ডের দ্বারা। কার দ্বারা? হেনরি সেকেন্ড। এবং এটাতে বলতে পারি অ্যাবসলিউট ক্রাইসিস তৈরি হয়েছিল, রিলিজিয়ান ভার্সেস পলিটিক্স, রিলিজিয়ান ভার্সেস মোনার্কিও বলতে পারো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, রিচার্ড ওয়ানকে লায়ন হার্ট বলা হতো কেন? রিচার্ড ওয়ান একজন মহারাজা ছিলেন, খুবই ভালো মহারাজা ছিল, কিন্তু লায়ন হার্ট কেন বলতো? সিংহের মতো চলতো বলে। থার্ড ক্রুসেডটাকে তিনি ইনিশিয়েট করিয়েছিলেন। থার্ড ক্রুসেড, ক্রুসেড হয়েছিল তো, ক্রুসেড মানে ধর্মযুদ্ধ, ক্রুসেড মানে ধর্মযুদ্ধ। ইসলামিক ফেথ এবং খ্রিস্টান ফেথের মধ্যে 3 বার লড়াই হয়েছে, ফার্স্ট ক্রুসেড, সেকেন্ড ক্রুসেড, থার্ড ক্রুসেড, বুঝতে পারলে কিনা? এই যে 3 নম্বর ক্রুসেড যেটা হয়েছে, সেটা লায়ন হার্ট বলা হতো রিচার্ড ওয়ানকে, সেইটার জন্য। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবার ক্রুসেড কি জিনিস বলো, বলে দিচ্ছি। ক্রুসেড কি জিনিস সেটা আমি বলে দিচ্ছি। এবং 1189 থেকে 1199 এই লড়াইটা হয়েছিল, বুঝতে পারলে কিনা? শুনবে, ক্রুসেড ওয়ার কনসিডার দ্য হোলি ওয়ার। এই ক্রুসেড মানে হচ্ছে পবিত্র যুদ্ধ। চল মারবো, কারণ কি? ধর্ম আলাদা। নে, এর থেকে ইডিয়টে কি হতে পারে? ধর্মের জন্য লড়াইটা হয়েছিল, বুঝতে পারলে? দুটো ধর্মে আলাদা, তো সেই জন্য লড়াই শুধুমাত্র। দিস ইজ কল্ড ক্রুসেড, ধর্মযুদ্ধ বলা হয় ক্রুসেড মানে। তো দ্য ক্রুসেড ওয়ার কনসিডার দ্য হোলি ওয়ার্স। এবার নিজের ধর্মের লোকেরা সবাই বলতো এই ধর্মে অংশ নেওয়া একটা পবিত্র কাজ, কারণ নিজের ধর্মকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? আসলে তাই হয়েছিল যে একটা ধর্ম অন্য ধর্মকে ডিলিট করতে চাইছিল, বুঝতে পারলি কিনা? এবং জেরুজালেম কার অধিকারে থাকবে, জেরুজালেম, এইটা নিয়ে লড়াইটা ছিল। ইট ওয়াজ আন্ডারটেকেন বাই ইউরোপিয়ান পাওয়ার্স বিটুইন দ্য 11th সেঞ্চুরি অ্যান্ড 14th সেঞ্চুরি। 11th সেঞ্চুরি থেকে 14th সেঞ্চুরি ক্রমাগত লড়াইটা চলেছে। ইট এইমস টু রিকভার দ্য হোলি প্যালেস অফ জেসাস খ্রিস্ট টু লিভ দ্য আর্থলি লাইফ। ওখানে যিশু খ্রিস্টের একটা পবিত্র ভূমি আছে, নাম হচ্ছে জেরুজালেম। কি নাম? জেরুজালেম। ওখানে মুসলিম পিপলরাও ক্লেম করে এটা আমাদের, খ্রিস্টান পিপলরাও ক্লেম করে এটা আমাদের। তো সেই জেরুজালেম নিয়ে লড়াই প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত চলছে। এটা কিন্তু প্রাচীন যুগে ক্রুসেডগুলো চুকে গেছে।
It was all crusade of the soldiers took part in the war or cross in their heart. কেন ক্রুসেড বলা হতো? যে ইংলিশ সোলজাররা যারা অংশ নিতে যেত তারা এইখানটা থেকে একটা ক্রস পরে যেত, একটা ক্রসের ছবি আঁকাটা থাকতো, বুঝতে পারলি কিনা? তো টোটাল 4টা ক্রুসেড হয়েছে বলা হয়, ঠিক আছে। এবার বলছে ম্যাগনা কার্টার কি? ম্যাগনা কার্টার বললাম কিং জন 1215-তে হয়েছিল 15ই জুন, খেয়াল রাখবি, হ্যাঁ। আচ্ছা, বলছে এখানে একটা খুব ভালো প্রশ্ন এসেছে, ব্ল্যাক ফ্রেয়ার্স কাদের বলে? ব্ল্যাক ফ্রেয়ার্স কাদের বলে? ফ্রেয়ার্স মানে সাধু। কালো সাধু কাকে বলে? কালো ড্রেস পরে যে সাধুরা ঘুরতো এবং প্রচুর জ্ঞান রাখতো তাদেরকে কালো সাধু বলা হচ্ছে, ব্ল্যাক ফ্রেয়ার্স, বুঝতে পারলি? ওরা সমাজে আসতো জ্ঞান ছড়ানোর জন্য। এবার ব্রাউন ফ্রেয়ার্স, গ্রে ফ্রেয়ার্স কাদের বলে? গ্রে ড্রেস পরে থাকতো, জ্ঞান ছড়াতো, কিন্তু মানুষের সেবাও করতো, শুধু ড্রেস কোড ডালে না, এদের গ্রে ফ্রেয়ার্স বলা হতো। এরা ডোমিনিক মঙ্কের ছিল, বুঝতে পারলি? ডোমিনিশিয়ান মঙ্কস এরা ছিল, ডোমিনিশিয়ান মঙ্কস। নিসনি নাকি এই ম্যাটেরিয়ালসটা? নে রে, দেখিনি। The 100 Years War was fought between England and France. ঠিক আছে, 100 বছরের যুদ্ধ কাতে কাতে হয়েছিল? বলে এটাও স্যার প্রথমবার শুনছি, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। ব্ল্যাক ডেথ, পিজেন্ট রিভোল্ট, এগুলো অবশ্যই দেখে যাবে, বুঝতে পারলে কিনা? ব্ল্যাক ডেথ, পিজেন্ট রিভোল্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, দাঁড়াও, ওয়েট। স্যার ফিলিপ সিডনিকে জানো? অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, আর্কেডিয়া অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি কার লেখা? স্যার ফিলিপ সিডনি। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, আর্কেডিয়া অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি কার লেখা? স্যার ফিলিপ সিডনি, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, বলবে দ্য শেফার্ডস ক্যালেন্ডার, অ্যামোরেটি, প্রোথ্যালামিয়ান, এপিথ্যালামিয়ান, ফেয়ারি কুইন কার লেখা? এডমন্ড স্পেন্সার, মনে রাখবে। তাহলে কি আরেকবার বলছি, দ্য শেফার্ডস ক্যালেন্ডার, শুধু অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা নয়, কি শুধু অ্যাস্ট্রোফেল, যেটা স্যার ফিলিপ সিডনির উদ্দেশ্যে লিখেছিলেন, বুঝতে পারলি কিনা? প্রোথ্যালামিয়ান, এপিথ্যালামিয়ান, অ্যামোরেটি, ফেয়ারি কুইন কার লেখা? এডমন্ড স্পেন্সার। কার লেখা? এডমন্ড স্পেন্সার লেখা। ডক্টর ফাস্টাস, এডওয়ার্ড দ্য সেকেন্ড, ট্যাম্বারলেইন, দ্য ম্যাসাকার এট প্যারিস কার লেখা? ক্রিস্টোফার মার্লোর লেখা। কার লেখা? ক্রিস্টোফার মার্লোর লেখা। দ্যাটস ভেরি গুড। এমনি যদি একসাথে বলে তার মানে কোনো না কোনো তো একটা ক্লিক হচ্ছে, তো সেইখান থেকে বাকিগুলো ধরে নিয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, বলো তো ডাচেস অফ মালফি, ভেরি 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 ইম্পর্টেন্ট, ডাচেস অফ মালফি আর হোয়াইট ডেভিল কার লেখা? কারেক্ট, জন ওয়েবস্টার। আচ্ছা, বলো টু হিজ কমিস্ট্রেস, টু হিজ কমিস্ট্রেস কবিতাটা কে লিখেছে? অ্যান্ড্রিউ মার্বেল। অ্যান্ড্রিউ মার্বেল আগে ছিল তো, এটা পড়েছ। জন ডান, একজন বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট, তাই তো? তাই না? ঠিক। এখানে একটা প্রশ্ন আছে, এভরিম্যান কি? এভরিম্যান সম্বন্ধে বলো একটু। হ্যাঁ, একটা প্লে ছিল, কি আছে এভরিম্যানে? যমরাজের দূত আসছে, প্রত্যেকটা মানুষকে ঘুম থেকে উঠাচ্ছে, ঠিক আছে, মানে সময় এলে চলে যেতে হবে। এবার লোকটা অনেক কাঁদছে, আমি একে ছেড়ে যেতে পারবো না, ওকে ছেড়ে যেতে পারবো না। বলছে ঠিক আছে, তুমি একজনকে সাথে নিয়ে নাও। তখন সবাইকে জিজ্ঞেস করছে, আমার সাথে যাবি? কেউ যাচ্ছে না। তখন ও বুঝতে পারছে মানুষ পৃথিবীতে একাই আসে আর একাই যেতে হয়, ঠিক আছে, আমরা মোহে পড়ে যাই শুধুমাত্র। ক্লিয়ার নয়? যখন ও যাচ্ছে তখন বলছে চলো তাহলে যাওয়া যাক। তখন পিছন থেকে ছুটে ছুটে একটা পাতলা দুবলা লোক আসছে, বলছে আমি যাবো তোমার সাথে, আমি যাবো। বলছে তুমি কে হে? বলছে আমি হচ্ছি গুড ডিড, ভালো কাজ। বলছে তোর এমনি দশা কেন? বলছে সারা জীবন তুই আমাকে কিছু গুরুত্বই দিস নি, ভালো কাজ, আমার এমনি দশা হবে না? বলছে চ আমি যাবো তোর সাথে। ভেরি গুড। তার মানুষ মরবার সময় তার গুড ডিডটাই, ভালো কাজটাই যায়। তারপর কি হচ্ছে, একটা
কিছু যখন আবার জার্নি শুরু করছে, একটা খুব সুন্দর মেয়ে ছুটে ছুটে আসছে, আমিও যাবো। বলছে একে, বলছে আমার সিস্টার হয়। গুড ডিড বলছে, এর নাম নলেজ। কি নাম? নলেজ। তো এরা জার্নি শুরু করছে এবং শেষ পর্যন্ত একটা সার্টেন টাইমের পর নলেজে আর যেতে পারছে না, তো গুড ডিডেই যাচ্ছে। আর শেষ পর্যন্ত একটা পয়েন্টে গুড ডিডও আর যেতে পারছে না, মানুষকে একা যেতে হচ্ছে, ঈশ্বরের সামনে দাঁড়াতে হচ্ছে, নিজের জবাবদিহি করতে হচ্ছে পাপ পুণ্যের। এটা হচ্ছে এভরিম্যান। এইটা হচ্ছে এভরিম্যান। তোকে মনে করাবে রে, তোর সামনে ভিডিও স্ক্রিনিং চলবে। এই দেখ লাড্ডু ছিনিয়ে নিচ্ছিলি বাচ্চাটার কাছ থেকে, বল এবার তোকে জিজ্ঞেস করবে, বল তুই তোরকে কি পাপ, তোকে কি শাস্তি দেওয়া হয় উচিত? উইথসিত। আচ্ছা, উইথসিত লেখাটা এক্সিটার বুকে রয়েছে। কিসে রয়েছে? এক্সিটার বুক, মনে রাখবেন। আচ্ছা বলো তো, সনেট সম্বন্ধে দুই এক কথা বলি। সনেট আসলে ইটালিয়ান প্রোডাক্ট। কোথাকার প্রোডাক্ট? ওয়াট এবং সুরি দুইজন বিখ্যাত কবি ইটালিতে এসেছিলেন এবং ইংল্যান্ডে নিয়ে গেছিলেন সনেট স্ট্রাকচারটাকে, একটা বইয়ে প্রকাশ করেছিলেন। সে বইটার নাম কি? টোটাল স্মিথসোনিয়ান। প্রকাশন সালটা মনে রাখবে, হ্যাঁ? ইউটোপিয়া, ফিনিক্স। দ্যাটস ভেরি গুড। তোমাদের কি ভয় লাগছে এবার? স্যার ফার্স্ট টাইম আমাকে এক্সামের আগে টেনশন লাগছে, আজ এত কোশ্চেন আছে। আচ্ছা, গ্লোরিয়াস রেভলিউশন কত সালে হয়েছে? 1688। 1600 কে ছিল? হ্যাঁ, অরেঞ্জ, উইলিয়াম অরেঞ্জ, মনে আছে? মেরি এবং উইলিয়াম অরেঞ্জ, তাই না? জেমস টুকে সরিয়ে দিল, সিংহাসন দখল করলো। কি রে? অরেঞ্জ, আপেল, কমলা লেবু নাকি? ঠিক, কিন্তু সবার তো অমনি নাই। উইলিয়াম, রজার, ওই সমস্তই দিয়েছে। আচ্ছা বলো তো, এখানে ক্যারোলাইন পোয়েটস কাদিকে বলা হয়? চার্লসের, শোনো, চার্লস ওয়ানকে যে সাপোর্ট করতো তাদেরকে ক্যারোলাইন পোয়েটস বলা হয়, তাদেরকে ক্যাভেলিয়ার পোয়েটস বলা হয়। একই, বুঝতে পারলে কিনা? আসলে ক্যারোলাইন মানেটাই হলো ল্যাটিন অ্যাডজেক্টিভ অফ চার্লস। চার্লসকে ল্যাটিন শব্দে ক্যারোলাইন বলে, বুঝতে পারলে কিনা? লাভলেক, সাকলিং, ওয়ালার, এরা ছিলেন। ক্লিয়ার নয়? বলছে মেটাফিজিক্যাল পোয়েম কি? পোয়েট্রি। 17th সেঞ্চুরির একটা পোয়েট্রি, যেটা লজিক, প্যারাডক্স, কনসিট এগুলোকে বেশি আলোচনা করা হয়েছিল। আচ্ছা, কোমাস কার লেখা? জন মিল্টনের লেখা। কার লেখা? জন মিল্টনের লেখা কোমাস। কোমাস কার লেখা? জন মিল্টন। বেউমান্ট অ্যান্ড ফ্লেচার টোটাল কটা নাটক লিখেছে? 52টা। মনে রাখবি কটা? ইউনিভার্সিটি উইটসগুলোর নাম বল। হ্যাঁ রে, আমরা তো এতবার করে এটা রিপিট করেছি এই পেপারটা। আমার সুযোগ পেলে আমি বলতাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তাই না? তাও এমনি ভয় লাগছে। ঠিক আছে, আমি বলছি তো, যাদের ধর এই একবার পেয়েছে জিনিসটা, তাদের কিরকম ভয় লাগছে? এটা বিরাটই ভয় লাগবে তার মানে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলে তো আরো বেশি ভয় লাগছে। কেন? প্রিভিয়াস ইয়ারে যদি কোশ্চেন পাচ্ছিস, চ্যাট জিপিটি থেকে নে আর উত্তরগুলো লিখ, বুঝতে পারলি? রেডি হয়ে যাবে, একদিনের মধ্যে রেডি হয়ে, 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই তো আলোচনা করছি বেশিরভাগটা। হ্যাঁ, চ্যাট জিপিটিতে পেয়ে যাবি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নে আর চ্যাট জিপিটিতে দে, সঙ্গে সঙ্গে উত্তর পাবি, কোনো ভয়ই পাস না। 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে, কারণ তোদের ফান্ডামেন্টালি তোরা জিনিসটা জানিস, বুঝতে পারলি? ফান্ডামেন্টালি স্ট্রং আছিস। হ্যাঁ, ইনফরমেশনটা এবার গ্যাদার করতে একটু কষ্ট হচ্ছে, তো এটা একটা কষ্টকর প্রসেস বটেই, ওটা কিছু করবারই নেই। কয়েকটা সাইকেলের নাম বলো, যে সাইকেলগুলো মিস্ট্রি প্লে চালাতো।
ঠিক আছে, নামগুলো হচ্ছে ইয়র্ক সাইকেল, চেস্টার সাইকেল, ওয়েকফিল্ড সাইকেল, কভেন্ট্রি সাইকেল। ঠিক আছে, এরা চালাতো, বুঝতে পারলে? এরা মানে রচনাগুলো মানে মিস্ট্রি প্লেকে নিয়ে যেত। জন হেইউডের লেখা, শোনো, হেইউডের লেখা 4P শুনেছি। 4P কি কি? প্যাডলার, পামার, পার্ডেনার এবং কি পটিক্যারি, বুঝতে পারলে? এই চারটা, এগুলো একটু মনে রাখবি। স্যার এই ফোর সাইকেলে কি পাঠায় না? কি বলছিস? এই ফোর সাইকেলে সাইকেলে হ্যাঁ ঠিক বলছিস, দাঁড়া। আচ্ছা, অ্যাংলো নরম্যান যুগটাতে যে রিলিজিয়াস পোয়েমগুলো বেরিয়েছিল সেইগুলোর নাম কি কি? অ্যাংলো নরম্যান রিলিজিয়াস, ম্যাডাম, ওটা তো তোমরা অ্যালিটারেটিভ বলছো। ওরমুলাম, ঠিক। আচ্ছা বল আমাকে বল, জনাথন সুইফটের লেখা একটা বিখ্যাত লেখা, গ্যালিভাস ট্রাভেলস। ড্যানিয়েল ডিফো, বলো। রবিনসন ক্রুসো, প্যামেলা কে লিখেছে? রিচার্ডসন, হেনরি রিচার্ডসন নাকি? আচ্ছা বলো। ঠিকই বলছি, ভয় পাচ্ছ কেন? এখানে একটা প্রশ্ন আছে, আমাকে একটু এই প্রশ্নের উত্তরটা দাও। বলছে পোপের যুগ যখন শুরু হচ্ছে, আলেকজান্ডার পোপ কিসের জন্য বিখ্যাত? কোন লেখাটার জন্য? রেপ অফ দ্য লক। বলছে রেপ অফ দ্য লক কি ধরনের লেখা? মক এপিক পোয়েম। ঠিক আছে, পোপের যুগের পর ডক্টর জনসন যুগ শুরু হচ্ছে, বা 18th সেঞ্চুরি শুরু হচ্ছে। কি শুরু হচ্ছে? 18th সেঞ্চুরি বা ডক্টর জনসন এজ। এই সময় অলিভার গোল্ডস্মিথ আসছে। কে আসছে? অলিভার গোল্ডস্মিথ সি স্টুপস টু কঙ্কার লিখছে। কি লিখছে? সি স্টুপস টু কঙ্কার লিখছে। ঠিক আছে, আর কি এই যুগটাতে, এই 18th সেঞ্চুরিটাতেই, কারণ এই যুগগুলো খুবই ছোট ছোট এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, এগুলোকে একসাথে তিনটে যুগ, রেস্টোরেশন যুগ, পোপ যুগ এবং ডক্টর জনসন বা 18th সেঞ্চুরি, এই তিনটে যুগকে একসাথে একটা নাম দেওয়া হয়েছে। কি নাম? নিও ক্লাসিক্যাল। যুগটার নাম কি? নিও ক্লাসিক্যাল যুগ। আচ্ছা এখানে বলো আমাকে, এই যে 18th সেঞ্চুরি আছে, ঠিক আছে, 18th সেঞ্চুরিতে নোভেল রাইজ করলো, এর পিছনে কারণ কি ছিল? 18th সেঞ্চুরির যে নোভেল রাইজ করলো তার পিছনে কারণ কি ছিল? মেয়েরা পড়াশোনা শিখলো, মিডল ক্লাস রাইজ করেছিল, একটা নতুন ধরনের, অনেক দিন ধরে পুরনো লেখা চলছিল, নতুন ধরনের লেখার চেষ্টা, মানে একটা মানুষের পড়বার ইচ্ছা জাগলো, এগুলো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বলবে 18th সেঞ্চুরিটাতে, এই আগস্টান যুগটাতে বলো, দুটো বিখ্যাত খবরের কাগজ বেরিয়েছিল বা ফেমাস জার্নাল, দ্য টেটলার, দ্য স্পেকটেটর, বুঝতে পারলে? ঠিক আছে, আগস্টান যুগটাকে কেন আগস্টান যুগ বলা হয়? এখানে তো আগস্টাস বলে তো কোনো সম্রাটও ছিল না এই যুগটাতে, কেন আগস্টাস যুগ বলা হয়? তার কারণ এই যুগের লেখকরা সম্রাট আগস্টাসের আমলের বিখ্যাত সব কবিদের স্টাইলটাকে ফলো করত, বুঝতে পারলে কি না? সম্রাট আগস্টাসের আমলে ভার্জিল, ওভিড, এই সমস্ত সব বড় বড় রাইটার ছিল, তাদের লেখার স্টাইলটাকে এরা ফলো করার চেষ্টা করেছিল, সেই জন্য আগস্টাস যুগ বলা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, পোপ একটা বিখ্যাত ট্রান্সলেশন করেছিলেন, সেই ট্রান্সলেশনটার নাম কি? হোমারের ইলিয়াড ওডিসি। হোমারের ইলিয়াড ওডিসিকে পোপ কি করেছিল? ট্রান্সলেট করেছিলেন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বুঝতে পারলে? ভেরি গুড। আচ্ছা, রেস্টোরেশন যুগের ড্রামার যদি কথা বলি, রেস্টোরেশন ট্র্যাজেডি, রেস্টোরেশন কমেডি পাই। রেস্টোরেশন ট্র্যাজেডি এবং রেস্টোরেশন
কমেডি পায়। রেস্টোরেশন নাটকগুলো স্টাইল কেমন ছিল বলো? হ্যাঁ, ক্লাস ড্রামা ছিল, একটা উঁচু সমাজ বা রাজাদের সম্বন্ধে লেখা হতো, খুব ফ্যাশনেবল ছিল, এবং কি বলা যেতে পারে প্লট ভালো ছিল, ঠিক আছে, এবং মেয়েদের গুরুত্ব দেওয়া হয়েছিল, অংশগ্রহণ করতে দেওয়া হতো, এবং কি অনেকটাই বলতে পারি ভালগার বলা হয় আধুনিক দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে, বা ওভার মানে এক্সপোজিং ছিল, অনেক বেশি সেক্সুয়াল ছিল বলতে পারিস কিছু কিছু পোর্শন। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এখানে প্রশ্ন আছে, অলিভার গোল্ডস্মিথের লেখা একটা লেখা বলো যেটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির আন্ডারে পড়ে। সিস্টুপস টু কঙ্কার। সিস্টুপস টু কঙ্কার হলো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। এখন প্রশ্ন হলো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি কি? যে কমেডিগুলোর মধ্যে কোনো সেন্টিমেন্ট থাকে না, কোনো মোরালিটি থাকে না, শুধু হাসি ঠাট্টা থাকে, সেটা হলো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। আর তার অপোজিটটা হলো সেন্টিমেন্টাল কমেডি। সেন্টিমেন্টাল কমেডি আলাদা জিনিস। সেন্টিমেন্টাল কমেডির হচ্ছে কি, যেখানে কান্নাকাটি থাকবে, মোরালিটির কথা হবে অনেক বেশি, কিন্তু কমেডি, সেটাকে সেন্টিমেন্টাল কমেডি বলা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? প্রি কারসার অফ রোমান্টিসিজম কি জিনিস? হোয়াট ডু ইউ মিন বাই প্রি কারসার অফ রোমান্টিসিজম? রোমান্টিক যুগ আসেনি, 18th সেঞ্চুরি চলছে। 18th সেঞ্চুরি মূলত শুধু বুদ্ধির যুগ ছিল, ইমোশনের যুগ ছিল না, বুদ্ধির যুগ ছিল, শহর কেন্দ্রিকতার যুগ ছিল। সেই যুগেও শেষ দিকটাতে 18th সেঞ্চুরি চলছে, কিন্তু শেষ যুগটাতে একদল কবি প্রকৃতি নিয়ে লিখতে শুরু করলো, গাছপালা নিয়ে লিখতে শুরু করলো, যেন মনে হচ্ছে রোমান্টিক যুগ আসছে, তার পূর্বাভাস দিচ্ছে। এই জন্য এদিকে বলা হতো প্রি কারসার অফ রোমান্টিসিজম। এই জন্য কি বলা হতো? প্রি কারসার অফ রোমান্টিসিজম। প্রি কারসার অফ রোমান্টিসিজমের কয়েকজনের নাম বলো। থমাস গ্রে, উইলিয়াম কলিন্স, রবার্ট বার্নস, এগুলো নামগুলো মনে রাখবে। বুঝতে পারলে কিনা? থমাস গ্রে, উইলিয়াম কলিন্স, রবার্ট বার্নস, এগুলো বিখ্যাত নাম। এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ভালো পাচ্ছ, ভালো পাচ্ছ তো। স্যামুয়েল পেপস এবং জন এবলেন ডায়েরিস্ট ছিলেন, মনে রাখবে। ডায়েরি লিখতেন, ডায়েরিস্ট বলা হয় সেজন্য। ঠিক আছে, মোটামুটি অনেকগুলোই করেছো, না করা নয়, চেষ্টা ভালো করছো, এখনো সময় আছে, ভালো করে খাটো, হয়ে যাবে, ঠিক আছে।